সবাইকে। না আসলে একেবারে এত সরলভাবে বলা যাবে না যে তরুণরা পথ হারিয়েছে কিনা। কারণ যে ২৪শে গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তো এই আন্দোলন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২৪শের গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখলাম 18 মাসে, তাদের প্রধান কাজই ছিল আইনের শাসন অনুপস্থিত করে তোলা। এবং তারাই আমাদের তরুণদের হাতে আইনের যত রকম মানে অব্যবস্থাপনা আছে সেগুলোকে তুলে দিয়ে নানান রকম পৃষ্ঠপোষকতা করেছে। তারা সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে, তারা ডানপন্থার জাগরণ ঘটিয়েছে এই দেশে। যেই ডানপন্থা দীর্ঘদিন ধরে নানান রকমের মধ্যপন্থী দল তৈরি করেছে, তারা সেটাই না, এটা সরাসরি মধ্যপন্থী বলা যাবে না, কারণ এটা কেউ দাবি করতেই পারে। এনসিপি তো মধ্যপন্থী দল হিসেবে নিজেকে মনে করে, তাই না? দাবি করে না। এখন ধরেন আমিও তো দাবি করতে পারি যে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমি দাবি করলাম। কিন্তু আপনি যখন মূল্যায়ন করতে বসবেন, আরও তো অনেক কিছু, এটা আপনার মূল্যায়ন হবে। আমি যখন রাজনৈতিক বিশ্লেষণ করছি তখন আমার কাছে এনসিপিকে মধ্যপন্থী দল বলে মনে হচ্ছে না। যেই প্রত্যাশা তাদের উপরে ছিল, অন্তত ২৪শে গণ অভ্যুত্থানের যেই নেতারা এখানে অনেকেই যুক্ত ছিলেন, তারা যখন জামাতের সঙ্গে জোট বাঁধে, তাকে আমরা কোন তারা কিন্তু বলেছেন যে এটা নির্বাচনে হার জিতের একটা হিসাব। নির্বাচনের ঐক্যটা বামপন্থীদের সাথে হলো না কেন? কারণ তারা জিতবে না, কারণ আমরাও মামুদের জিতে না, মানে কি এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাই কি আমাদের সব? এবং সেই কারণেই তো আজকে আমরা এটা দেখি যে ক্ষমতা ছাড়া যেন আর রাজনীতি হবে না। রাজনীতি মানে কিন্তু আমরা ৫-১০ জন মিলে একটা কিছু দখল করা নয়। রাজনৈতিক একটা আদর্শ থাকে। আপনি ধরেন আমরা এই দলগুলোর মধ্যে এত পার্থক্য কম দেখি কেন জানেন? কারণ অধিকাংশ দলের মধ্যে আদর্শগত এখন পার্থক্য কমে এসেছে। তাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে হবে। আপনি দেখুন যে যেই নারীদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখলাম ২৪শের গণ অভ্যুত্থানে, ১৬ তারিখের কথা আমাদের মনে আছে। আমরা এরকম বিশাল মিছিল দেখলাম। আমরা নির্বাচনে সেই নারীদেরকে কোথায় দেখলাম? যে প্রধান বিরোধী দল যারা হলো, তারা একজনকেও মনোনয়ন দিল না। এবং এই যে জুলাই সংস্কার নিয়ে আমরা ১২ই মার্চ থেকে এই সংসদ অধিবেশন শুরু হলো, সেখানে অন্তত ৯০% আলোচনা হচ্ছে জুলাই সনদ কি করে বাস্তবায়ন করা হবে, এটা নিয়ে বাহাস হচ্ছে। এখানে হামে মানুষ মারা যাচ্ছে, নানান রকম অব্যবস্থাপনা হচ্ছে, বিভিন্ন ধরনের দুরবস্থার মধ্যে তো তাদের যে নারী সদস্যদেরকে সংসদ সদস্য হিসেবে মনোনীত আসনে তো দিয়েছেন, সংরক্ষিত আসনে। কেন নারী কেন শুধু সংরক্ষিত? এটা তো নারীর জন্য অমর্যাদাকর। এবং এইটা ছিল ১৯৭২ সালে মুক্তিযুদ্ধোত্তর পরে এটা ছিল ১৫ থেকে ২০টি আসন। আপনি যতই সময় বেরিয়েছে, ৩০টি হয়েছে ৮০ দশকে এরশাদ সাহেবের সময়, এবং তারপরে এটা আসন বেড়েছে। কিন্তু এটা প্রত্যক্ষ নির্বাচন অন্তত এবার হতে পারত। ২৪শের গণ অভ্যুত্থানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, নারীদের এই আসনগুলোতে ১০০ আসনের প্রস্তাব ছিল, ৫% একটা ব্যাপার ছিল যে প্রত্যেকটা দল নেবে, ৫ জনকে এইবার দেওয়ার কথা এবং ধীরে ধীরে এটাকে বাড়ার কথা। কিন্তু সবচেয়ে বড় কথা কি, আপনি দেখুন এই যে সংসদে জুলাই সনদ নিয়ে এত কথা হচ্ছে, নারী সংস্কার কমিশন নিয়ে কিন্তু সরকারি বা বিরোধী দল কেউ একটি টু শব্দও করে না। যে কমিশন রিপোর্টটা ছিল, অর্থাৎ নারীদেরকে এখনো আপনি সংরক্ষিত আসনে রাখার, কিন্তু নারী সংস্কার কমিশনের যে রিপোর্টটি, এটা তো প্রায় ওই অন্তর্বর্তী সরকার নিজে এটাকে প্রায় ডাম্প করে দিয়েছে না। যে একটা বড় সমাবেশ হলো তারপরে কিন্তু যখন কমিশন প্রতিবেদনটি ইউনূস সাহেবের হাতে পৌঁছে, তিনি বলেছিলেন এখানে একটা অসাধারণ একটি রিপোর্ট এসেছে, যেগুলো আমরা যত দ্রুত পারি কিছু করে দেব, বাকিগুলো আস্তে আস্তে হবে। এইটা বলার পর দিন এই সাম্প্রদায়িক শক্তি সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিরাট মিটিং করে। সেই মিটিং করে হুঙ্কার ধ্বনির মাধ্যমে সেটা চলে গেছে হিমাগারে। সেইখানে কিন্তু এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। এবং কাজেই আমরা কি করে এনসিপিকে মধ্যপন্থী দল বলবো? যারা নারী সংস্কারের উত্তর কি সামান্তার কাছ থেকে নেই, এটা একটা বড় প্রশ্ন। উনি কয়েকটি উদাহরণ দিয়েছেন। এইসব উদাহরণের কারণে উনি বলছেন যে আপনারা ঠিক প্রকৃত মধ্যপন্থী দল না। এর সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করে দিই। হাসনাত আবদুল্লাহ, আপনাদের প্রতিনিধি সংসদে, তিনি বলেছেন যে এই সংসদে এসি রুমে বসে, এসি গাড়িতে চলে বা ঢাকার ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্য থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। কিন্তু হাসনাত আবদুল্লাহ আবার গাড়িও তো চেয়েছেন, সেই গাড়িতে কি এসি থাকবে না? তাহলে তো এসিওয়ালা গাড়ি উনি চেয়েছেন। আবার বলছেন যে এসি গাড়িতে চললে
জনগণের সমস্যা বোঝা যায় না? প্রথমত যখন আমরা ঐকমত্য কমিশনে আমরা চেয়েছিলাম সবগুলো 12টা সংস্কার কমিশন ছিল, 12টা সংস্কার কমিশনের প্রধানরা কেন ঐকমত্য কমিশনে ইনক্লুডেড ছিলেন না, এই প্রশ্নটা আমার সারা জীবন থাকবে। হয়তো এটা সমাধান কেন থাকলেন না? এটা আমারও প্রশ্ন। কেন শুধুমাত্র সংবিধান, দুদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন নিয়ে আসলে আলাপ করতেই দেওয়া হয়নি, এবং একটা পর্যায়ে একদিন এই আলাপটা তুলতে গিয়ে আসলে আমাদের এনসিপির পক্ষ থেকেই তোলা হয়েছিল, কিন্তু সেটা নিয়ে আসলে সময় ছিল না। আসলে বিষয়টা কি জানেন, বাংলাদেশে এই যে আগেও 90-এর দশকেও কিন্তু অনেক টাস্কফোর্স গঠিত হয়েছিল অভ্যুত্থানের পরে ওই স্পিরিট নিয়ে, কিন্তু ওই টাস্কফোর্সগুলোর রিপোর্ট কি আলোর মুখ দেখেছে? দেখে নাই। এবং আলোর মুখ হয়তো দেখেছে, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনকে আসলে বলি যে আলোর মুখ দেখা এবং জনগণের কাজে লাগা, সেটা তো আসলে হয় নাই। এবং এখনো এসে এই 12টা সংস্কার কমিশনের রিপোর্ট শুধুমাত্র নারী সংস্কার কমিশন না, প্রত্যেকটি রিপোর্টই আসলে ডাম্প করা হয়েছে। এবং আমি বারংবার বলেছিলাম, রিপোর্ট তো হয় নাই, মানে যেটা ওই ঐকমত্য কমিশন তাদের রিপোর্টটাই তো সনদ, তাদের রিপোর্টটাই তো আদেশ। ঐকমত্য এটাকে রিডিউস করা হয়েছে। আপনি প্রথমে 12টা নিয়ে, মানে আপনি 12টা সেক্টর নিয়ে আপনি কাজ করবেন, একটা ইম্পর্টেন্স পাচ্ছে জুলাই সনদের একটা কমিটি, ইম্পর্টেন্স পাচ্ছে, মানে মানুষের এক্সপেকটেশন কিভাবে তার রাষ্ট্রযন্ত্র দিয়ে আপনি পারবেন এক্সপেকটেশনকে মিনিমাইজ করতে, লিমিটেশনের মধ্যে আনতে, তখন আপনি বলতে বাধ্য হবেন, তুষার ভাই আপনি তখন বলতে বাধ্য হবেন কেবলমাত্র এতটুকু করে দেন, এতটুকু করলেও তো হয়। তার মানে কি ইচ্ছাকৃতভাবেই এই পুরো এত আয়োজন, এত আশা, এই পুরো ব্যাপারটাকে সংকুচিত করে ফেলা হয়েছে? কেন এনসিপির প্রসঙ্গে এখন আসতে হবে? এনসিপির কাজটা হচ্ছে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করা। এখন প্রমাণের জায়গায় সকলকে সন্তুষ্ট করা, এটা তো আপনার মধ্যে মানে ওই পলিটিক্যাল সিনারিওই তো এটা না। তো আপনারা প্রথম রাজনৈতিক শক্তি হতে চান? আমরা অবশ্যই প্রথম রাজনৈতিক, এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের বাই ডিফল্ট তার প্রোগ্রাম, কিন্তু আপনি যদি আপনার মানে একদম সুনির্দিষ্ট প্রকল্প না থাকে, প্রস্তাবনা না থাকে, আপনার যদি রাষ্ট্রকল্প না থাকে, আপনি কি এমনি মানুষ আপনাকে সাপোর্ট দেবে? সেটা তো সম্ভব না। তার মানে আমাদের প্রস্তাবনাগুলো দেখেন এবং অন্যান্য পার্টির প্রস্তাবনা বিবেচনা করেন। ভোট কি আসলে প্রস্তাবনা এবং প্রপোজাল এবং ইশতেহার দিয়ে হচ্ছে? এটা খুব কম অংশেই হচ্ছে। তাহলে আমরা যেটা চাই, ফ্যাসিবাদী কাঠামোর একটা বিলোপ আমরা চেয়েছিলাম, কিন্তু এই বিলোপগুলো করার জন্য আমরা যে চেয়েছিলাম যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা কার্যকর করা হোক, কিন্তু তারা আসলে এটাকে অ্যাভয়েড করেছেন। আপনি নারী সংস্কার কমিশনের কথা বলছেন, একটা কমিশন তো আসলে একটা এক্সট্রা রেগুলেটরি বডি, কিন্তু যেটা আমার মূল রেগুলেটরি বডি একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন তাকে তো আমরা আসলে সে অর্থে পাই নাই। এবং নারীদের এই যে আমরা যখন দেখতে পাচ্ছি যে অনলাইনে ভীষণ পরিমাণ বুলিং হচ্ছে, তখন কিন্তু আমরা এই নারী ও শিশু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন তাকে কিন্তু আমরা পাই নাই, এবং আমরা তাকে ওই বোল্ড ভূমিকা নিতে দেখিনি। উনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছেন, আয়োজন করেছেন, এটা একটা আয়োজন সর্বস্ব 1.5 বছরের সময়কাল ছিল। ফলত আমি যেটা মনে করি যে এনসিপির সুযোগ আছে, মানে এই কারণেই এই তৃতীয় শক্তির যে জায়গাটা হয়ে ওঠা, এই কারণেই এনসিপির জন্ম, এবং এনসিপি আসলে এই জায়গাটা নিয়েই কাজ করতে চায়। এবং তার যে প্রকল্প এবং প্রস্তাবনা, সেটা যদি এমন হয় যে কোনো রাইটিস্ট পার্টির সাথে সেটা মিলে, আমি অবশ্যই এটা মেনে নিব যে এটা আসলে একটা রাইটিস্ট পার্টি। বাট আমরা যেটা বলছি, একটা পার্টির তো তার নিজস্ব প্রস্তাবনা আছে, নিজস্ব প্রকল্প আছে, এবং আপনি আমাদের প্রোগ্রামগুলো যদি দেখেন, কর্মসূচি দেখেন, সেখানে কিন্তু আমাদের যে স্বাতন্ত্র্য সেটা কিন্তু বজায় রাখা হচ্ছে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তরুণরাই তার নিয়োগকর্তা। তাহলে তরুণরা যাদেরকে নিয়োগ করেছিল সেই নিয়োগের মধ্যেই কি আসলে ভুল ছিল? তা নইলে এই উপদেষ্টা পরিষদ তরুণদের প্রত্যাশাই বা কেন পূরণ করতে পারলেন না? এটা তো প্রথমত রাজনৈতিক দলগুলো এখানে অত্যন্ত গণবিরোধী ভূমিকা নিয়েছিল, এবং তারা প্রত্যেকেই নিজেদের যে আয়তন সেটা বৃদ্ধির ব্যাপারে সচেতন ছিল। দ্বিতীয়ত, আমি এটা ইন্টারিমের সময়ও বলেছি, এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হয়তো চেষ্টা করেছেন, আমি মানুষের চেষ্টাকে ছোট করে দেখতে চাই না, তবে আমার কাছে মনে হয় চেষ্টাটা অ্যাট অল যেটা প্রয়োজন ছিল সেটার ধারের কাছেও ছিল না, বরঞ্চ এক ধরনের পাশ কাটিয়ে যাওয়া এবং দায় অস্বীকার করার এক ধরনের প্রবণতা ছিল। ফলত উনি আসলে বারবার এই মন্তব্যগুলো করেছেন, যেগুলোর কথা বারবার রিপিটেড হয়ে আসে, মেটিকুলাস ডিজাইন এবং ছাত্ররাই নিয়োগকর্তা, কিন্তু আদতে আসলে ছাত্ররা কোথায় ছিল?
আপনি একজন সাবেক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার বক্তব্য ডিডব্লিউতে একটা ইন্টারভিউতেও উনি বলেছেন যে প্রাসাদ ষড়যন্ত্রে প্রথম মাসে ছিটকা পড়ে ছাত্ররা। তাহলে এটা তো তাদের একদম ওইখানকার অভিজ্ঞতা। এবং তারপরে তো উপদেষ্টা যারা ছিলেন তরুণ, তারা তো ছিলেন সরকারের মধ্যে। ছিলেন। এবং তুষার ভাই, এটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করেন, আজিজ ভাইও করেন। আমি আপনাদের দুইজনের অভিজ্ঞতার উপরেও ভরসা রাখতে চাই। আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেমন একটা গোলকধাঁধা। এখানে আমলা দিয়ে মন্ত্রণালয় পরিচালিত হয়। অনেক সময় মন্ত্রী নিজেও জানেন না কোথায় তিনি সাইন করছেন, এবং এই কাজগুলো আসলে কারা এটা তো করছে। এক ধরনের অনভিজ্ঞতা। মাহবুব, আপনার কাছে আসি, আমাদের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, সরকারি চাকরির অভিজ্ঞতা তো তার নাই, এবং সরকারের কোনো দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার খুবই কম। একবার তিনি উপদেষ্টা ছিলেন, এছাড়া তো তিনি আসলে সরকারের সঙ্গে কোনো সরাসরি কোনো দায়িত্ব পালন করেন না, এবং আমলাতন্ত্রকে উনি খুব একটা পছন্দ করেন না। ওনার যে বইগুলি আছে, আমি যা পড়েছি, সেখানে অধিকাংশ জায়গাতেই তিনি এটাই বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণ কমাতে হবে, সরকার কোথাও হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু দেখা গেল উনি যখন সরকার তৈরি করলেন, উনি বেশ হস্তক্ষেপকারী সরকারই হলেন, এবং উনি উল্টোটাই করলেন। এবং এটাও কি হতে পারে যে তার অনভিজ্ঞতার কারণেই আসলে, মানে নোবেল তো আসলে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না, নোবেল একটা কাজের স্বীকৃতি, কিন্তু উনি নোবেল পেয়েছেন বলে আমরা তাকে উপদেষ্টা করলাম, প্রধান উপদেষ্টা, এবং তারপরে তিনি কিন্তু যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকু ডেলিভার করতে পারলেন না। এই প্রশ্নটার উত্তর আমি নেব বিরতির পরে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আজকে আমরা আসলে খানিকটা বোঝার চেষ্টা করছি এই যে একটা ডান্ডার সংস্কৃতি তৈরি হয়েছে, যে যার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই সংস্কৃতি পাওয়ার সাথে দেশ চালানোর কি সম্পর্ক, এটা আমরা এখন আবিষ্কার করতে পারি নাই, কিন্তু আমরা দেখতে পেলাম যে মবের সংস্কৃতি, এই যে আইনের শাসন প্রতিষ্ঠা না করা, নারীদেরকে অধিকার না দেওয়া, বিশেষ করে তরুণরা যে একটা অনেক জায়গাতে গিয়ে ব্যর্থ হয়ে গেল, এই ব্যর্থতার বিষয়টাতে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের খানিকটা দায় আছে বলে মনে হয়। আপনার কি ধারণা? আর আপনি যেভাবে বললেন যে ইউনূস সাহেবের সেইভাবে অভিজ্ঞতা নাই, এই কথাটির সাথে আমি একমত নই। তার যথেষ্টই অভিজ্ঞতা। সরকার তো চালান নাই, সরকার উনি চালিয়েছেন। কোন সরকারি উনি যখন আসলে হয় কি, ধরেন এত বড় একজন ব্যক্তিত্ব, তো উনি বাংলাদেশে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়ার অন্যতম হোতা। 1/11-এর সময় মনে করে দেখুন যে উনি একটি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটার নামও সেটার মধ্যে নাগরিক শব্দটি ছিল, এবং একটি পর্যায়ে কিন্তু তিনি জাস্ট একেবারে আক্ষরিক অর্থে কানে ধরে বলেছিলেন যে আমি এখানে ভুল করেছি। উনি প্রথমে না রাজনৈতিক দলের নাম প্রস্তাব করেছিলেন ইউনূস মঞ্চ, না নাগরিক শক্তি। এবং তখন আমরা দেখেছি তার পক্ষে যারা কাজ করেছেন, এবারও যারা কাজ করেছেন, তারা পত্রিকায় প্রবন্ধ লিখেছেন, নিবন্ধ লিখেছেন, দুই নেত্রীকে এখনই সরে যেতে হবে। এই দুই নেত্রীকে সরে যাওয়ার প্রক্রিয়া কি আমরা এবার দেখলাম না? দুই নেত্রী প্রবন্ধ লিখেছিলেন যে সব জায়গাতে মেধাবী লোককে দিতে হবে, মেধাভিত্তিক সংসদ তৈরি করতে হবে, 300 ভালো মানুষ খুঁজে, এবং সেই ভালো মানুষ খোঁজার জন্য কিন্তু তার অনেক বন্ধু বান্ধবরা বিভিন্ন সংস্থাও তৈরি করেছেন যে ভালো মানুষ খুঁজে বের করতে হবে। কি অদ্ভুত পরিস্থিতি যে ভালো মানুষ তারা ঠিক করবেন। আপনি দেখুন যে তিনি যেভাবে বললেন, এবং প্রতিটি কথা সত্য, জাতীয় ঐকমত্য কমিশনের একজন নারীও ছিল না। তো উনি নিজে তো ভালো মানুষ খুঁজলেন না। এই তো ভালো মানুষ তো মুখে তো কথার ফুলঝুরি। উনি বারবার যে উনি তো একজন ভালো কথক, তিনি সুন্দর মোটিভেশনাল স্পিকার, এবং তিনি যখন কথা বলেন কাউকে এই পদবি দিচ্ছেন, কাউকে ওই পদবি দিচ্ছেন, কিন্তু আসল জায়গাটি তো উনি কখনোই প্রকাশ করছেন না। আপনি দেখুন যখন 32 নম্বর ভাঙা হয়, যখন বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়, যখন মুক্তিযুদ্ধকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়, তিনি কি বললেন? শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে তার বাবার কেন এটা হচ্ছে। তার মানে এই যে মবকে উস্কিয়ে দেওয়া, এটা ওনার মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এটা কি প্রত্যাশিত? তার মানে কি আমাদের দেশের যেগুলো সলভড ম্যাটার, সেগুলোকে বিতর্কের সামনে কে ফেলে দিল? উনি তো রিসেট করবেন বলেছেন। হ্যাঁ, সব রিসেট বাটনে উনি চাপ দিয়ে দিলেন। এবং এই যে এনসিপি, যাদেরকে ধরুন আপনি 25 থেকে 35 বছরের ছেলে মেয়েদের কাছে আমরা কি চাই? তারা জীবনের শক্ত মাটিটার উপর দাঁড়াবে, তারা হার্ড রিয়েলিটিটা সম্পর্কে বুঝবে, তারা নিজেদেরকে তৈরি করবে, প্রশ্ন করবে, এবং প্রশ্ন একটা শোনবার একটা মানসিক স্পেস তাদের তৈরি হবে। তিনি কি 18 মাসে একবার বলেছেন যে বাবারা তোমরা পড়ো বা তোমরা প্রশ্ন করো, তোমরা একটু শোনবার চেষ্টা করো? তিনি বলেছেন তোমরা নেতৃত্ব নাও। একজন হুট করে নেতৃত্বটা নেবে? তাকে আপনি বসিয়ে দিলেন 5টা মন্ত্রণালয়। উনি বলেছেন উদ্যোক্তা হও। হ্যাঁ, আপনি দেখুন আর কোনো লেখাপড়ার দরকার নাই, আপনি এক একজনকে 4-5টা মন্ত্রণালয় দিলেন, এবং সেই একটা ভোর রাতের বেলা আমরা দেখলাম হাঁস খেতে চলে যাচ্ছে, এবং নানান রকম কথাবার্তা। আজকে সংসদে তারা বলছে যে গাড়ি চাই, তাহলে তারা যুক্তিটা কি দিচ্ছে? যে আমাদের জনগণের কাছে যেতে হবে,
তাহলে আপনারা জনগণের কাছে না যেয়ে কি ভোটে পাশ করে এসেছেন? তার মানে কি ওখানেও একটা মেটিকুলাস ডিজাইন হয়েছে? আপনাদের গ্রামের লোকজন আপনাদেরকে চেনে না, এখন গাড়ি লাগবে? মানে যেই সরকার আপনাদের প্রশ্রয় দিয়ে নেতা বানিয়ে দিয়েছে, পরবর্তী গাড়ি সরকার একটা দরকারি আপনাদের বস্তু। হ্যাঁ খুবই দরকারি বস্তু মানুষের বাড়িতে যাওয়ার কিন্তু জন্য। সেটা আগে এমপিরা নিজের পয়সায় কিনতেন, ট্যাক্স দিতেন। কিন্তু না। আমার প্রশ্নটি হচ্ছে আপনি আর এমপি হলেন এখন কি করে? ট্যাক্স সহই আপনি জনগণ এমপি পরিশোধ করে হলেন দিবে কি করে যদি গাড়ি। আপনি গ্রামে না গিয়ে থাকেন? এবং আপনি দেখুন, আমরা বারবার বলছি এবং প্রত্যেকটা দাবির মধ্যে আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনের থেকে আলাদা করুন। উপজেলা পরিষদের যে একটা স্বায়ত্তশাসিত রূপ সেটাকে আপনারা প্রদান করুন। ওখানে কি হচ্ছে, উপজেলার মধ্যে প্রশাসক কক্ষ তৈরি করা হচ্ছে, সেই কক্ষতে অ্যাটাচ বাথরুম সহ ইত্যাদি ব্যবস্থা করা হচ্ছে। আপনি যখন স্বয়ং এমপি গিয়ে উপজেলা পরিষদে বসবে, ওখানে উপজেলার লোকজন কাজ করতে পারবে? তারা যখন দলবল নিয়ে যাবে, তার মানে কি ওটাও আপনাকে দখল করতে হবে উপজেলা? আপনি স্থানীয় প্রশাসন বলে কিছু রাখবেন না। এই ক্ষেত্রে কিন্তু সরকারি বিরোধী দল একমত হয়ে গেছে। আপনি দেখুন বিএনপি, অফিস তো চেয়েছে এনসিপি, হ্যাঁ তারা রাজি হয়ে গেছে, আতিক মুজাহিদ এবং আতিক মুজাহিদ চেয়েছে, কিন্তু সরকারি দল তো গাড়ি এটা- চেয়েছে হাসনাত আব্দুল্লাহ। সেটা তো সরকারি দল- চাওয়ার ব্যাপারটা সব ছোটরা কেন করছে? ছোটরা চাইছে আর পাচ্ছে তো সব বড়রা। এবং এবং বড়রা তাদের ব্যাপারে ছোটরা আছে মাত্র 6 জন। প্রধান বিরোধী দলীয় নেতা বলছেন ছোটদের আবদারে না করতে নাই। এটা তো একটা আমোদ আহ্লাদের সংসদ হয়ে যাচ্ছে। ছোট বড় আবার কি এমপির মধ্যে? এমপি তো সবাই স্ট্যাটাসে বয়সে সমান। ছোট, বয়সে ছোট। হলেও ভাই এখানে তো আদব কায়দার ব্যাপার না। আমরা এখানে যুক্তি- বয়সে তরুণ আছে, কিন্তু ওই কিন্তু- পার্টির তো প্রতিনিধি আছে। হ্যাঁ, উনি আমরা তাকে একটু উনি জিজ্ঞাসা হলেও করি কিন্তু তাহলে। এখানে কিন্তু ওনার সাথে আমার একদম সমমর্যাদায় কথা বলতে অবশ্যই হবে। সমমর্যাদা, এবং কিন্তু এখানে কিন্তু কোনোভাবে উনি আমরা তার বলতে কাছ পারেন থেকে না আমি ব্যাপারটা ছোট শুনি। দেখে আমাকে আপনি ছাড় দেন, বা এটা আমি নিয়ে- বড় দেখে আমি কিছু বাড়তি সময় চাইবো। এটা তো হতে পারে হ্যাঁ, না। আমরা সামান্তার ঠিক কাছে একইভাবে আসি। সংসদেও তাই হতে হবে। সামান্তা, এই যে এমপিরা গাড়ি আনতেন নিজের পয়সায়, কর দিতেন না, তবে এই করের পরিমাণটা গাড়ির দামের উপরে নির্ভর হতো। অর্থাৎ কোন এমপি 1 কোটি টাকার গাড়ি কিনলে হয়তো তিনি 2 কোটি টাকার কর সুবিধা পেতেন, আবার কোন এমপি 50 লাখ টাকার গাড়ি কিনলে তিনি 1 কোটি টাকার কর সুবিধা পেতেন। কিন্তু এই করটা এমন নয় যে কারো পকেট থেকে কেউ মাফ করে দিচ্ছিল। জনগণের কর পরিশোধ না করে জনগণ অনুমতি দিয়েছিল নিজের পয়সায় গাড়ি কিনে নেন। কিন্তু এখন তো সরকার গাড়ি কিনবেন, ধরা যাক সরকার 1 কোটি টাকা দামের গাড়ি কিনবেন, কেননা এই যে গাড়িগুলি ইউনোদেরকে দেন এগুলোর দাম 75 থেকে 80 লক্ষ টাকা। তো এইটার তো কর জনগণই পরিশোধ করবে, কারণ এটা করমুক্ত না। গাড়িটার দামও জনগণ পরিশোধ করবে, গাড়ি চালানোর তেলের টাকাও জনগণ দিবে। তাহলে আমি শুল্কমুক্ত গাড়ি নিব না, এই হেরোইক কথাবার্তা বলে তো শেষ পর্যন্ত জনগণের ঘাড়ে গাড়ির ব্যয় চাপিয়ে দেওয়া হলো। এখন জনগণকে 300 গাড়ি কিনে দিতে হবে, আরো 50টা, 350 গাড়ি। আচ্ছা, প্রথমত আমরা টকশো কেন করি? আমরা হচ্ছে আমাদের নিজেদের অবস্থানগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। টকশোতে একটা টপিক থাকে, এই টপিক অনুযায়ী আমাদের বক্তাদেরকে আপনারা কথা বলার সুযোগ দেন। মাহবুব আজিজ ভাই কথাগুলো বলেছেন ওনার জায়গা থেকে, উনি যা ফিল করেছেন তাই বলেছেন। আমি করে গুনেছি উনি 10টা টপিক চেঞ্জ করেছেন। ও আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন আলাপ উনি করেছেন। 10টা টপিক বলেছেন। 10টা টপিকের মধ্যে 10টা টপিকই এনসিপি কে অ্যাটাক করে। এখন আমি কি 10টা টপিককে সবগুলো আপনার উত্তর দিতে হয় না, নিয়ম হচ্ছে আপনি সবচেয়ে জোরালো যে 2-1টা সেটার উত্তর মানে দিবেন। এটা কি ডিবেট সোসাইটি নাকি হচ্ছে এটা আমার পলিটিক্যাল আলাপ? মানে নরমালি আপনি চুজ করবেন আপনি কয়টার উত্তর দিবেন কিংবা দিবেন না, কারণ কিন্তু একটা লোক আমার যদি তো- 20টা টপিক আমি তো নিয়ে আসে 10টার মধ্যেই কথা বলতে সবগুলো তো পারবো। উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে পারবেন। আচ্ছা, কিন্তু এটা করা যায় না। বড় একটা বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় বাদ দিয়ে না এরকম করলেই যে ভালো। একটা বিষয় নিয়ে আপনাকে কিছুক্ষণ আলাপ করে দেখতে হবে যে ওই আলাপটার মেরিট আছে কিনা। সো এই যে আমরা মানে ভাই যখন কথা বলছিলেন, এটাকে কি আমরা যেমন ফটোকার্ডের বিরুদ্ধে, আমরা রিলস সোসাইটির বিরুদ্ধে, কিন্তু আবার দেখা গেছে যে ভাইয়ের কথাটা কাট করে কিন্তু রিলস ছাড়া সম্ভব না। এটাকে এই রিলসটাকে আবার কারো প্রোপাগান্ডা এটাই তো চলছে এখন। তো অনুষ্ঠান করে একদল লোক, রিলস বানায় আরেক দল আমরা লোক। দেখেন যে কিভাবে কন্ট্রাডিক্টরি পজিশন নেই, যে আমরা যেটা নিজে বিরুদ্ধে অপোজিশন যখন করে তখন আমরা আবার নিজেই ওই কাজটা নিজে গিয়ে করি। সো এইগুলো আমাদের লজিক্যাল কনসিস্টেন্সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুষার ভাই, পলিটিক্স করি আমরা, পেশাজীবী যাই হই না কেন, লজিক্যাল কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যৌক্তিক এমপিরা ধারাবাহিকতা 300 রাখতে এমপি হবে। একমত এখন হয়ে আমি গেল আপনাকে আসি যে আপনার প্রশ্নের কর উত্তরে। মুক্ত গাড়ি, মানে কর মুক্ত গাড়ি আমরা নিব না, কিন্তু এইটা বিল পাসও হয়ে গিয়েছে যে আচ্ছা। শুল্ক মুক্ত গাড়ি আমদানির প্রথমত সুবিধা বাতিল। এই- কিন্তু আবার এইগুলো- 300 এমপি এক হয়ে গেল যে এই তারা বিষয়গুলো- জনগণের টাকা গাড়ি নেবে। এই বিষয়গুলো আমাদের এমপিরা, আমাদের পলিটিশিয়ানরা মানে পুরোপুরি পপুলিজম নির্ভর রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছেন, এবং আমাদের তরুণরাও সেটাতে পা দিচ্ছেন কখনো কখনো। এটা খুবই ক্ষতিকর। প্রথমত এমপিরা কে কি পাবে না এটার একটা সঠিক গাইডলাইন থাকবে।
আপনি সেটা চেয়ে বেশি নিতে পারবেন না, এবং আপনি মানুষের ট্যাক্সের টাকা এভাবে নষ্ট এবং খরচ করতে পারেন না। আমি এমপিত্বকে দেখি একটা চাকরি হিসেবে, যে আমার অলাভজনক চাকরি। এটা লাভজনকও হতে পারে। লাভজনক কিভাবে? আপনি রাজনীতি করতে চেয়েছেন, মানুষ আপনাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, এটা কি আপনার জন্য লাভ না? যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি চাইলে অন্য কোনো চাকরি আমার জন্য করা কঠিন, এটা এক রাজনীতি ধরনের করা দায়িত্ব, সহজ। সুযোগ। কারো কারো আছে না যে রাজনীতি করতেই তার একমাত্র ভালো লাগে, মানুষের সেবা। আমাদের তো এখন দেখলে মনে হয় রাজনীতিবিদদের মানুষের সেবা করার জন্য তারা প্রচন্ড পরিমাণে উদ্গ্রীব, এবং সংসদে যাওয়ার কাজ শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। কতটুকু তারা করতে পারেন এই হিসাব নেওয়ার কিন্তু আমাদের জায়গা থাকে না। ফলত আমি মনে করি আপনার কোশ্চেনের উত্তর এটাই, যে এই গাড়ি নিয়ে এবং বাসা নিয়ে, এই যে অফিস নিয়ে, এই বিষয়গুলো নিয়ে একটা পপুলিজমকে আমরা প্রমোট করতেছি। আমাদের থাকা উচিত যে আমাদের যদি রিভিউ করতে হয়, প্রত্যেক এমপি কি গাড়ি ব্যবহার করবেন ওটা পর্যন্ত নোট করে দেওয়া হোক। এমন কোনো বিলাসবহুল গাড়ি আসলে প্রয়োজন হয় না স্বাভাবিক চলাফেরার জন্য, এবং কখনো কখনো গাড়িও প্রয়োজন হয় না। যদি প্রয়োজন না হয় তাহলে সেটা ব্যবহার করবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টকে এক ধরনের হাস্যরসাত্মক জায়গা থেকে দেখার এক ধরনের প্রবণতা আছে, যেহেতু ওখানে অনেক সময় টেন্সড পরিস্থিতি তৈরি হয়। সো টেন্স পরিস্থিতিও তৈরি করার প্রয়োজন নেই, হালকা মানে হাস্যরসাত্মক বিষয়াদি এনে এটাকে হালকা করার প্রয়োজন নেই। এমপিদের কি থাকবে থাকবে না সেটা নিয়ে কোনো একটা রেগুলেটরি বডিকে আপনি দায়িত্ব দেন, একটা যেটা সেপারেট ফ্রম এমপিস এবং পলিটিশিয়ান, তাদেরকে দায়িত্ব দেন যে এটা কিভাবে করা উচিত, তাদের বাড়ি কিরকম হবে। দেখেন আমি একটা কথা বলি, আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা যে পরিমাণ বিলাসবহুল জীবনযাপন করেন, এই বিলাসবহুল জীবনের পরে এমপিত্ব ছেড়ে দেওয়া এবং রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য অতীব সাহসী হওয়ার প্রয়োজন পড়ে। এই লোক মানে এই ছেড়ে দেওয়া বিলাস অনেক তারা- বেশি, এই বিলাস তারা এই ছাড়বেন অভ্যস্ততা কিভাবে? এবং সেই সামাজিক স্ট্যাটাস, অর্থনৈতিক স্ট্যাটাস তারা মেনটেন করতে শুরু করেন। এগুলো তো গোড়ার সমস্যা পপুলিজম দিয়ে তো আপনি সলভ করতে পারবেন না। ফলত আমি এই জিনিসগুলো মনে করি বিল পাস করা এগুলো সব এক ধরনের মানুষকে দেখানো, কিন্তু গোড়ার প্রবলেম এমপি আসলে কিভাবে লোভ লালসা থেকে মুক্ত থাকবে সেই বিষয়ে কিন্তু আসলে সলভ করা হচ্ছে না। শেষ। এটা একটা আসলে জটিল প্রশ্ন, কেননা এটা তো ঠিকই যে এমপিরা যে ধরনের সুবিধা ভোগ করেন, যেটা আমাদের একটু আগে আলোচক মাহবুব বলছিলেন যে তারাই সুবিধাকে আরো এক্সটেন্ড করেছেন উপজেলা পরিষদের অফিসে। যেহেতু টাইমের আগে শেষ করে ফেলেছিলাম। না, আপনি শেষ করতে পারবেন, আমি আপনাকেই প্রশ্নটা করছি। উপজেলা পরিষদে যে তারা অফিস নিয়ে নিলেন, এখন একাধিক উপজেলা পরিষদ আছে ওইখানে, সবগুলা উপজেলা পরিষদে তারা অফিস করবেন না, তাহলে একটা উপজেলা পরিষদ সবগুলাতে করবেন, তাহলে তো অনেক ভয়ঙ্কর অবস্থা হলো। 450-এর উপর উপজেলা আছে, কোনো ব্যাপারই না তো এটা এই তাহলে সবখানে এমপিদের ঘর থাকবে একটা করে ঘর। মানে এটা কিরকম হলো যে এই স্থানীয় সরকারের তো প্রভিশন ছিল, মানে এই যে জুলাই সনদে কিরকম হবে স্থানীয় সরকারের চরিত্র, সেটাকে এসকেপ করার জন্য সরকার একটা ইজি ওয়ে আউট বেছে নিল। তো আপনাদেরই এমপি অফিস চাইবে, হতে পারে বিরোধী দল একটা কিছু দাবি করতেই পারে, আপনার কাজ আপনারা হচ্ছে না করছেন না কেন সরকারকে যে ইউএন এর অফিসে না আলাদা করুক, সেটাকে আপনি যথাযথ বিবেচনা না করে, আপনি সেটাকে কাউন্টার না করে আপনি মেনে নিচ্ছেন, তার মানে কি এটার মধ্যে আপনি দেখেন সরকারি দলের এমপি কতজন, আর একটা উপজেলা 200 বেশি, এবং বিরোধী দলের এমপি কতজন, তাহলে এইটার একদম সংখ্যাতাত্ত্বিকভাবে বেশি গুরুত্ব, বেশি সুবিধা কে পাবে? আপনার স্থানীয় সরকারের প্রভিশন থাকা সত্ত্বেও জুলাই সনদে আপনি জুলাই সনদ মানবেন না, কিন্তু জুলাই সনদের প্রভিশনকে, স্থানীয় সরকারের প্রভিশন থাকা সত্ত্বেও ওটাকে অগ্রাহ্য করে আপনি বিভিন্ন ধরনের বিষয় চাপাইয়ে দিবেন। স্থানীয় সরকারের বিষয়ে কি আমাদের সংস্কার কমিশন ছিল না? সেই বডিটাকে একবার ডেকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এই বিষয়ে মন্তব্য কি? তবে দলীয়ভাবে কি এবং আপনারা আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এটা বিপক্ষে, দলীয়ভাবে কি আপনারা এটা বিপক্ষে যে এইভাবে অফিস দেওয়াটা আমাদের ঠিক একজন হচ্ছে এমপি না? বলেছেন, কিন্তু এই দলীয়ভাবে আমাদের কোনো ইশতেহারে এই বিষয়ে উল্লেখ নেই। আপনারা আপনাদের এমপিকে কি বলতে পারেন যে এই চাওয়াটা ঠিক হচ্ছে না? আমাদের 24 দফায় এবং আমাদের যে ইশতেহার, পার্টির ইশতেহার ছিল এই নির্বাচন কেন্দ্রিক, কোনো ইশতেহারে এই বিষয়ে কোনো উল্লেখ ছিল না। ফলত এই বিষয়টা এসেছে সংসদে, এই বিষয়টা সমাধান করার জন্য সুন্দর উপায় ছিল, কিন্তু সরকার কোনটা বেছে নিলেন? সরকার বেছে কারণ নিলেন সরকারের লোকই তো বেশি, অফিস হলে তো সরকারের লোকই বেশি সুবিধা পাবে, এই জন্যই তো তারা এই পদ্ধতিটা বেছে নিলেন। কিন্তু তাদের উচিত ছিল এই যে স্থানীয় সরকার সংস্কার কমিশন, তারা তো আসলে বিএনপির সাথেও দলগতভাবে বসেছিলেন, আমাদের সাথেও বসেছেন, আমরা আমাদের প্রস্তাবনা ফরমাল ভাবে দিয়েছি, সেখানে এমপিদের অফিসের কথা উল্লেখ ছিল না। এবং আমরা কিন্তু স্থানীয় সরকার কিভাবে চলবে সেটা নিয়ে আমাদের পার্টির প্রস্তাবনা পরিষ্কার, গণমাধ্যম কিভাবে চলবে সেটা নিয়ে আমাদের পার্টির প্রস্তাবনা পরিষ্কার, আমরা ওইটা সংস্কার কমিশনে রিপোর্ট দিয়েছি। কিন্তু এখানে সরকার সবসময় একটা মানে ইজি ওয়ে আউট বের করার চেষ্টা আমরা করছে। একটা বিরতি নেই,
সবচেয়ে ইজি ওয়ে আউট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে বিজ্ঞাপন। আমরা কয়েক মিনিটের জন্য অনুষ্ঠান থেকে ওয়াকআউট করে আবার ফেরত আসবো, আপনাদের বিরতির পরে ফিরে আসবো। তো আমার শুনতে ভালো লেগেছে, কিন্তু যে জিনিসটা আমি জানতে চাই, এই যে এমপিরা স্থানীয় সরকারের মধ্যে প্রবেশ করছেন, খবরদারি করার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত তাহলে আমরা কি আরো বেশি জোরালোভাবে একটা হুকুমদারি শাসন পেতে যাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে। এর আগে আমি একটু সামান্তা যেটা বললেন যে আমি 10টি প্রসঙ্গে কথা বলেছি, খুব বলেছেন, হ্যাঁ বলেছি, বলতে পারেন। বলেছি এই যে আপনার 5টি স্বাধীনতা আঙ্গুল আছে। আমার, আর এই যে 5টি আঙ্গুল, আমি যদি হাত বানাতে চাই আমাকে তো একটা 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 করে যেতেই হবে। আমি এভাবে গিয়েছি এবং এই হাতটি হচ্ছে এনসিপির হাত। কিন্তু ওই যেটা হয়, মানে যদি আপনি বলে নিই। অনেক টপিক ছড়িয়ে দেন বলে তাহলে নিই, কোনোটাতেই বলে নিই কথা শেষ হয় না আর কি। প্রত্যেকটার সাথে কি সম্পর্ক। একটা অন্তর্বর্তী সরকার জোর করে একটি শক্তিকে তৈরি করেছে, সেই শক্তিটাকে আমরা নির্দিষ্ট করতে যাচ্ছি এবং সেটাই হচ্ছে এই যে জামাত এনসিপির যে জোট। এবং আমাকে কিন্তু শেষ NCP তো করি, জোর করে তৈরি হয়। এটা আমি শেষ করি, এটা আমার মতামত। এনসিপি যেভাবে স্বাভাবিকভাবে যাচ্ছিল সেইভাবে যদি যেত, হয়তো তারা এবার একটাও আসন পেত না, সেটাই হতো তাদের স্বাভাবিক বিকাশ। কিন্তু যেইভাবে তারা জিতেছে, আজকে যখন তারা বলছে যে আমাদের জনগণের কাছে যেতে হবে, তখন আমাদের সন্দেহ জাগে যে আপনি যখন ওখান থেকে ভোট নিয়ে এসেছেন, তাহলে এখন আপনার বসার জায়গা নেই কেন? আপনার যে বেতন, সেখানে 15,000 টাকা ধরা আছে ঘর ভাড়া। 15,000 টাকায় উপজেলায় রীতিমতো বাড়ি পাওয়া যায় 3-4 রুমের, আর সেখানে আপনি একটা ঘর কেন আলাদা চাইছেন? তার মানে আপনার কোনো অভিজ্ঞতাই নাই ওই গ্রাম সম্পর্কে। এটা যদি আমরা বলি, যুক্তির খাতিরেই বললাম, অর্থাৎ আমাদের যে সন্দেহ যে বসিয়ে দেওয়া হয়েছে, সেটাই এখন এটা হতে পারে, হয়তো ভুল, এই সন্দেহ ভুলও হতে পারে। আমরা বলতে চাচ্ছি যে রাজনীতিতে যেই একটা ঘটনা ঘটে গেছে, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি। যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন 33টি দলের মধ্যে করা হয়েছে, 54টি নিবন্ধিত দলের মধ্যে এটাও জাতীয় ঐকমত্য কমিশন হতে পারে না, ঠিক একইভাবে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি। সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যে বড় দলটোর আওয়ামী লীগ এবং বিএনপি 40% করে ভোট পেয়েছে, আওয়ামী লীগকে জোর করে নির্বাচনের বাইরে রাখা। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে রাগ ছিল, যে ক্ষোভ ছিল, যে প্রচণ্ড স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়েছিল, ভোটেই তো তারা তাকে লাল কার্ড দেখিয়ে দিত, যেভাবে লাল কার্ড দেখিয়েছে জাতীয় পার্টিকে। কিন্তু সেটা যখন না দিয়ে তাকে মজলুমে পরিণত করা হচ্ছে, তার প্রতি কিন্তু মানুষের অনেক বেশি এক ধরনের আগ্রহ চলে আসছে। যে স্বৈরাচারকে ভিকটিম কার্ড প্লে করার সুযোগ দেওয়া হয়েছে, একটা হয়তো সে নিজেকে এখন অত্যাচারিত দাবি করতে পারবে। এমনকি আরেকটা কেন করেছে আমরা তো জানি না, আমরা শুধু বিশ্লেষণ করতে পারি, আমরা শুধু এটুকু বলতে পারি। এটাও তো ইউনূস সাহেবই করলেন। হ্যাঁ, ইউনূস সাহেব যখন গণঅভ্যুত্থানে কি বলে গণমাধ্যমে হামলা হয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, উদীচিতে হামলা হয়েছে, তার সরকার, আমি কিন্তু যে আবার বলবেন আরেকটি প্রসঙ্গে গেছি, কিন্তু প্রসঙ্গ তো সম্পর্কিত। যে একই সরকার আপনি দেখুন কোন কোন ক্ষেত্রে নিষ্ক্রিয়, সমস্ত প্রগতিশীল আন্দোলনে তারা নিষ্ক্রিয় থাকে। আপনি গত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে দেখুন, জামাতে ইসলামী কখনো কোনো প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছে? কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে? কোনো রকম আন্দোলনে তারা একক নেতৃত্ব দিয়েছে? কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে তারা জোটবদ্ধ হয়েছে। তার মানে যেই দলটি কেয়ারটেকার সরকারের দাবি, তারা প্রথম কেয়ারটেকার সরকারের দাবিতে তাদের আন্দোলন হয়নি, আন্দোলন করে নাই, কিন্তু দাবিটা তারা এই করেছিল। দাবি তো বামপন্থীরা সবচেয়ে বেশি করেছে বিভিন্ন সময়ে। বামপন্থীদের মাথা থেকে যে সমস্ত বেরোয়, এগুলো তো যোগ করলেও আপনার আওয়ামী লীগ বিএনপি থেকে বেরোবে না। কাজেই সেই কৃতিত্ব তারা তো আবার দিলে পারে হবে না, না। লোকে তাদেরকে ভোট দেয়। জামাতে ইসলামীকেও লোকে ভোট দেয়নি, 4 থেকে 7% ছিল ভোট, সেটা 36% হলো কি করে? হতে পারে সেটা আওয়ামী লীগের স্বৈরাচারের অনুপস্থিতির ব্যর্থতা, কারণে, স্বৈরাচার অত্যাচারের কারণে হয়েছে, সেটা হয়েছে অথবা তারা আওয়ামী লুকিয়ে লীগের ছিল বলে অনুপস্থিতির পেরেছে। কারণে। আপনি একটা আওয়ামী দলকে লীগের সুবিধা কাজে লাগিয়ে তারা এটা আপনি করেছে। মেসির মতো প্লেয়ারকে মাঠের বাইরে রেখে বলবেন আসলাম এবং কায়সার হামিদ ফুটবল খেলো, তাই হয়েছে। না, কিন্তু বিএনপি তো আর আসলাম কায়সার আহমেদ না। বিএনপি রোনাল্ডো, যদি হয়তো আওয়ামী লীগ মেসি তাহলে হয়। সে মেসি কোথায়? তার মানে বিএনপির জন্য এবং কত সেই সুবিধা হয়ে দুইটা গেছে। যদি আপনি আপনি দেখুন ধরেন, বিএনপি এখন কত সুবিধাজনক অবস্থায় আছে। আজকে আপনি দেখুন তারা অনেক ব্যাপারে কিন্তু জামাতের সাথে দ্বিমত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে এই বিধানটি করেছিল অন্তর্বর্তী সরকার, সেইটাকে তারা আইনে পরিণত করে ফেললো খুব দ্রুত। সেই ব্যাপারে কিন্তু বিরোধী দলের সাথে তাদের কোনো দ্বিমত নাই। গুমের ব্যাপারে বিএনপির দ্বিমত, মানবাধিকার কমিশনের ব্যাপারে দ্বিমত, দুদকের ব্যাপারে দ্বিমত। যেই সমস্ত বিষয়গুলোকে মানুষের দীর্ঘদিনের
নিষিদ্ধকরণের দাবি সেই সব ব্যাপারে কিন্তু বিএনপির দ্বিমত, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে বিএনপির দ্বিমত নয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যার যার ক্ষমতাটিকে সে শক্ত করে আরো ভিত্তি স্থাপন করতে চাচ্ছে, সেটা যেমন বিএনপি চাচ্ছে, সেটা যেমন জামাতও চাচ্ছে। ফুটবলারদের উদাহরণ দিয়েছেন, আপনি এনসিপি কে এমবাপে মনে করতে আপনার অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা নাই, আমি তো এনসিপি কে এমবাপে কেন আরো বড় একটা শক্তি হিসেবে দেখতে চাই। আমি তাদেরকে প্রগতিশীল শক্তি হিসেবে দেখতে চাই বলেই আমার ব্যক্তিগত আপত্তিটা জামাতের সঙ্গে সে কেন যাবে। সে হয়তো কম ভোট পেত, এটা ঠিক। যদি বিএনপি এনসিপি কে সাথে নিত জোটে, তাহলে এনসিপি বিএনপির সাথেই যেত, কারণ তাদের নৈতিক সেরকম কোনো আদর্শ আমরা দেখতে পাইনি। তারা কোন আদর্শে বিশ্বাসী রাজনীতি করছে তাদের স্পষ্ট সেই দর্শন আমাদের সামনে পরিষ্কার নয়। কারণ তাদের যেই মুক্তিযুদ্ধের স্লোগান আমরা শুনেছিলাম, সেই নাহিদ ইসলামের কণ্ঠে আমরা শুনেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে অসাম্প্রদায়িক গান আমরা শুনেছি, মুক্তির মন্দির সোপানতলে আপনার জন্ম আমার ধন্য হলো, এগুলো তো এনসিপির এই ছেলে মেয়েদের কণ্ঠে আমরা শুনেছি। আমাদের জীবদ্দশায় যে অভিজ্ঞতা হয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে জনতার দল মত নির্বিশেষে যে গান, এটা আর তো আমরা জীবনে শুনবো কিনা আমরা জানি না। কিন্তু এই 18 মাসে এনসিপির কাছ থেকে সেইটার ধারাবাহিকতা পাইনি, বরং তাদের আত্মসমর্পণ করতে দেখেছি জামাত। কেন আমরা এরকম হতাশ কেন? আপনার কেন মনে হয় যে মাহবুব আজিজ বলছেন জীবদ্দশার এই গান আপনাদের মতো তরুণদের মুখে সেইভাবে শুনতে পাবেন না? আসলে কি তাই? মাননীয় স্পিকার, বলার অনেক ইচ্ছা ছিল, এখন তো আপনাকে বলতে হবে মাননীয় মডারেটর। আপনার মাধ্যমে আমি মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে গত 2 বছরে আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী, কারো পক্ষ থেকে আপনি কি এটা ফরমালি শুনেছেন যে তারা জুলাইয়ে আগস্টে যে ভূমিকা নিয়েছে দল হিসেবে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা ভুল ভূমিকা নিয়েছে এবং তারা মানুষকে নির্বিচারে হত্যা করে অন্যায় করেছে, মানুষের অঙ্গহানি করে অন্যায় করেছে, এবং তারা রাজনৈতিক দল হিসেবে এটার প্রাপ্য বিচার তারা মাথা পেতে নিবে? এই কথা কি কাউকে বলতে শুনেছেন? আমি একটু আজিজ ভাইয়ের কাছে আমি বলি, আমার একটা বিষয় আছে, আওয়ামী লীগের ধরেন কোন নেতাকে ডেকে এনে যে প্রশ্ন করব সেই সুযোগও তো নাই। কিছু হলো বাংলাদেশে নাই, কিছু হলো জেলখানায়। আরাফাত গত টার্মের, গত রেজিমের তথ্যমন্ত্রী, উনি তো নিয়মিত পোস্ট করে যাচ্ছেন, উনি কথাটা পোস্ট করতে পারতেন না? আমি বলি, যেহেতু এই ব্যাপারে ঠিক আছে, আপনি উত্তর দিতে পারবেন, আমরা তার উত্তর আছে। তিনি যে সন্দেহ প্রকাশ করেছেন বা হতাশ হয়েছেন যে সেই গানগুলিকে আপনারা আর গাইবেন না? না, আমি কিন্তু তাদের ব্যাপারে সন্দেহ করি নাই। শুধু তো তারা গান গায়, মানে তরুণ না, শুধু কেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল, সমস্ত দল মত নির্বিশেষে, জাতি ধর্মের সেই রকম পরিস্থিতি আর হচ্ছে। আমি আমাদের দেশের সিভিল সোসাইটি এবং সম্মানিত ব্যক্তিবর্গকে অনেক উঁচু স্তরের মানুষ ভাবতাম, এবং ছোটবেলা থেকে অনেকের সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল মনে মনে। কিন্তু যত বড় হয়েছি, যত তাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে, তত বেশি মনে হয়েছে যে যা ভেবেছিলাম তা নয়। আমি এই পার্টির গঠন প্রক্রিয়ার একদম শুরু থেকে আছি, ফলত এই পার্টি যে স্ট্রাগলটা করছে, এই স্ট্রাগলটা ধরেন আমার মধ্য দিয়ে করছে, আরো 10টি মানুষের মধ্য দিয়ে করছে, নেতাদের মধ্য দিয়েও হচ্ছে। এই স্ট্রাগল, একটা পার্টির স্ট্রাগল থাকবেই। এবং হ্যাঁ, এনসিপি, এটা আমার পজিশন, মাহবুব আজিজ ভাইও জানেন, তুষার ভাই আপনিও জানেন, আমার পজিশন খুব বারবার আমি বলেছি। কিন্তু তার মানে কি এই যে এই এনসিপির মতো একটি নতুন তরুণদের দলকে যারা বাধাগ্রস্ত করলো, তাদের ব্যাপারে আমরা একটুও বলতে পারবো না? অবশ্যই বলবেন। এবং সেই জায়গা থেকে আমি বলছি, আমাদের সকল উদ্যোগকে, আমাদেরকে ডে 1 থেকে বলা হয়েছে এটা জামাতের বি টিম। ডে 1 থেকে, যেদিন থেকে আমরা পার্টি ফর্ম করেছি, ইভেন তার আগের থেকেও আমরা যতবারই নিজেদের জায়গা পরিষ্কার করার চেষ্টা করেছি, আমাদেরকে করতে দেওয়া হয়নি, এবং আমাদের ওই ব্যাখ্যা বিশ্লেষণ মনোপুত হয় নাই। কাউকে মনোপুত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া এটা একটা পার্টির কাজ না। যেসব জায়গায় বিএনপি, জামাত কেউ অবস্থান নেয় নাই, এনসিপি সেখানে অবস্থান নিয়েছে বারংবার। মেয়েদের ফুটবল খেলতে বাধা দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? এবং সেই জায়গায় কিন্তু পার্টি হিসেবে আমাদের প্রেস রিলিজ গিয়েছে, এবং আমাদের বিভিন্ন নারী নেত্রী বিভিন্ন জায়গায় এটা প্রতিবাদ করেছেন একাধিকবার। আমাদের পরে যে মেয়েদেরকে যারা নির্বাচনেই দেয় না, তাদের সাথে আপনারা গেলেন, এটাই সবাই হতাশ হয়েছে। এটা তো আমারও প্রশ্ন। আমি তো বলেছি আমার পজিশন ক্লিয়ার, কিন্তু এই যে আমি এখনো দলটার মধ্যে আছি, এবং আমি তো শোয়ের আগেও ভাইকে বলছিলাম যে আমি তো নিজের দলেও বিরোধী দলের ভূমিকা পালন করছি, কারণ আমি চাই এনসিপি ঠিক ট্র্যাকে থাকুক। এনসিপি বাংলাদেশের বিকল্প শক্তি হওয়া ছাড়া
বাংলাদেশের মুক্তি সম্ভব নয়। এটা এনসিপি হিসেবে প্রাইডের জায়গা থেকে বিএনপি যেভাবে বলে সেটা আমি বলছি না। আমি বলছি আপনার তৃতীয় শক্তি, আপনি আবার কোনো ইভেন্টের মধ্য দিয়ে এই ন্যাশনাল যে অর্জন এবং ন্যাশনাল যে ত্যাগ সেটার মধ্য দিয়ে আপনি আবার ঘটাবেন, তার মানে আপনি মনে মনে চাইছেন আরো 2000 মানুষের মৃত্যু ঘটুক। এটা তো আমি চাইতে পারি না। ফলত যেই আপরাইজিং আমরা প্রত্যক্ষ করেছি, আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন, এর মধ্য দিয়ে যে দলটি এসেছে এই দলকে সর্বাত্মক সহযোগিতা করে এবং তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনেও আপনি কিভাবে তাকে সহযোগিতা করতে পারেন এটার একটা ওয়ে আউট আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু এই জিনিসটা খুবই প্রশংসনীয় যে দলের মধ্যে থেকেই দলকে সমালোচনা করতে পারা। এটা কিন্তু বাকি যে বড় দল, যে রোনাল্ডো আর মেসির আপনি দল, দেখেন না, হ্যাঁ রোনাল্ডো আর মেসির দলে নাই, দেখেন না এই আর্জেন্টিনা ব্রাজিল, তাদেরকে বলেন যে এই দলের মধ্যে থেকে তারা বিরোধিতা করুক, তার সমালোচনা করুক তাদের পলিসি, বের করে দিবে সাথে সাথে। এটা এত আমরা সহজ দেখেছি। না। আমরা হয়তো এই এখন যিনি প্রধানমন্ত্রী তিনি আসার পরে হয়তো কিছুটা কালচার বদলাবে বলে আমরা আশা করছি, কিন্তু এর আগে এটা ছিল না। এর আগে ছিল যে দলের মধ্যে থেকে দলের সম্পর্কে সামান্য কথা বললেই বহিষ্কার। আপনি এনসিপি কে তখন সমালোচনা করেন যদি সামান্ত শারমিন বা আরো যারা এখানে এই কাজগুলো করছেন এবং এনসিপি কে ঠিক ট্র্যাকে রাখার চেষ্টা করছেন, তারা যদি এই দলে আর থাকতে না পারেন তখন আপনারা এই সমালোচনা। তাদের দলের মধ্যে তো তারা দলকে সমালোচনা করতে পারে, কিন্তু সে একটা অভিযোগও করেছে যে কই কেউ তো ক্ষমা চায় না আওয়ামী লীগের হয়ে, ভুল কি কিছুই নাই। বা এই যে যারা বলছেন যে আমরা ভালোর পক্ষে ছিলাম, আমরা গণতান্ত্রিক, এরকম যারা, তারাও তো ঠিক সেইভাবে উচ্চকণ্ঠে বলেন নাই যে এই কাজগুলি ভুল হয়েছিল। জি, ঠিকই আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করলো তারপর থেকে কিন্তু একটা জিনিসের সাথে খুব বেশি পরিচিত হলাম, জাজমেন্ট। ওটা এ করছে না, সে এটা করছে না, সে ভারতীয় দোসর, সে এটা এরকম একটা জাজমেন্ট। তো আপনি যখন জাজমেন্ট করবেন, আপনি কেন জামাতে ইসলামীর ঘটনাটা কি, তাহলে আপনি জামাতে ইসলামীর সাথে গেলেন কি করে? তারপরে আবার আপনারাই চাইবেন যে আওয়ামী লীগ ক্ষমা। আমাদের বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আপনি একবার চিন্তা করে দেখুন তো। কিন্তু রক্ত কি থাকার কথা? নাই তো, কার হাতে রক্ত নাই? এটা দিয়ে রক্ত হালাল হয়ে যায়? রক্ত তো হালাল বলছি না, কিন্তু আমি কিন্তু একটা আমার কথাটার নির্যাসটুকু আপনি বুঝেন। আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় থাকে এটা তারা বুঝবে, আমি তো আওয়ামী লীগের কেউ না। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের কন্ডেম করা উচিত না, না, আমাদের যেটা করা উচিত যে আপনাকে একই সমতলে সকলকে দাঁড়াইতে দিবেন, এটাই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। যদি জামাতকে আপনি দাঁড়াতে দেন, সে সম্পূর্ণ জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধে, তাকে আপনি প্রধান বিরোধী দল তৈরি করার রাস্তা তৈরি করে দিলেন, কোট আনকোট আমি বলছি, আপনি রাস্তা তৈরি করে দিলেন। আর আপনি যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তওবা করতে বলছেন। তওবা শব্দটি অর্থাৎ ভুল স্বীকার, এটা আমি বাংলাদেশে নতুন শুনতেছি। আমরা এর আগে বহুত আমাদের ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দিয়েছে স্বৈরাচার এরশাদ, 10 বছর ছিল, তাকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয় নাই। এই তওবা শব্দটি শুনতেছি জামাতি নেতাদের কথায়। আওয়ামী লীগকে তওবা করতে হবে। কেন তওবা করতে হবে জানেন? কারণ তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই জায়গাটিতে তওবা করে মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতা 1.0টাকে মুছে ফেলতে হবে। এখন আনতে হবে স্বাধীনতা 2.0, রিসেট বাটনে দিতে হবে। এবং আমাদের আগে যা ছিল সব ভুল। আমাদের শুরু হয়েছে 36শে জুলাই থেকে, তার আগে আমাদের কোনো ইতিহাস নাই। তার আগে আমাদের, আপনি দেখুন, তারা যখন বলছে যে আমরা নারী ফুটবলের পক্ষে কথা বলেছি, তার মধ্যে চাইলে তারা কথা বলতে পারতো এনসিপি বা এনসিপি যারা ছিল, তারা কি কথা বলেছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা নিয়ে? তারা কি কথা বলেছে মাজার ভাঙ্গা নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে, ইতিহাস বিকৃতি নিয়ে? বিসিএস পরীক্ষায় যখন মুক্তিযুদ্ধের জায়গাটাতে প্রতিরোধ যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তানিকে বলা হচ্ছে হানাদার বাহিনী, একটা বার কথা বলেছে? একটা বার কথা বলেছে? কারণ আপনি যখন এগুলো বলবেন না, তার মানে আপনার তো প্রশ্রয় আছে, আপনি যখন জিনিসটা মেনে নেবেন, তার মানে আপনি সেই জায়গাতে আপনি সারেন্ডার করছেন। আপনি বলছেন এগুলো 71-এর চেতনা বিক্রি। বারবার বলা হয় মুক্তিযুদ্ধের কথা বলে এই চেতনা বিক্রি, আর শুনবে না। তার মানে কি? মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি। আপনি মনে করেন? অবশ্যই মনে করি না, দেখেই তো বলছি যে মুক্তিযুদ্ধের কথা যখন এই রকম ঘটনা ঘটেছে তখন তো সকলেরই সেই বিরোধিতা করা দরকার ছিল। বিএনপিও সেটা করেনি, শুধু এনসিপি কেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলেছে যে এই কাজগুলো ভুল হচ্ছে? কমিউনিস্টরা বলেছে। কমিউনিস্টদের গলার স্বর কোথায় হারিয়ে গেছে? আপনি দেখুন, আমরা যাদের সবচেয়ে বেশি উচ্চকিত শুনেছি, আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। টকশো আলোচক বলেছে 2 দিনের যে কুসুম আন্দোলন, গরম ঠান্ডা পানীয় সাপ্লাই দেওয়া হয়েছিল আমাদের বঙ্গভবনের সামনে, আপনার মনে আছে বোধহয় সেপ্টেম্বর মাসের দিকে, 2 দিনের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। অর্থাৎ চাইলে অনেক কিছু করা যেত,
কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের একক সম্পত্তি। এটা কি করে হয়? এটা সারা দেশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, আপনার 7.5 কোটি মানুষের একটা আন্দোলন। আজকে রঘু রায় মারা গেছেন, তার ছবিগুলো আজকে সারাদিন আমাদের চোখের সামনে এসেছে। তাও ভাবছিলাম যে এটাকেও না ভারতীয় ষড়যন্ত্র বলে বসে জামাতিরা, যে ভারতীয় ফটোগ্রাফার কেন এই ছবিগুলো তুলেছে। কি রকম ছবি আপনার দেখা যায় না সেই ছবিগুলো, অর্থাৎ সেই প্রামাণ্য, সেই ক্ষতচিহ্ন, সেগুলোর জন্য কিন্তু কোনো জাদুঘর তৈরি হলো না। মুক্তিযুদ্ধ জাদুঘরটার আয়তন কত, আর জুলাই জাদুঘরের নামে দেশের একটি বেসরকারি জাদুঘর, হ্যাঁ, এবং জুলাই জাদুঘরের নামে কি হরিলুট সেখানে হলো। ওয়াক ইন ইন্টারভিউ নামে 70 থেকে 80 হাজার টাকার চাকরি দেওয়া হলো। আপনার সেখানে 100 থেকে 150 কোটি টাকার তহবিল তসরুফ করা হলো। আপনার 2 বার উদ্বোধন করা হলো। এই সব কিছু, এবং আমি কিন্তু কোনোভাবেই বলছি না এগুলো এনসিপি করেছে। এনসিপিকে দলীয়ভাবে আমি কোনো দোষই দিচ্ছি না। সেটা তাদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা হয়, আপনার বিরোধিতার জায়গা থাকে, খুব ভালো। আমরা 82 সালে দেখেছিলাম আওয়ামী লীগের 3টি স্রোত, আপনার মনে আছে নিশ্চয়ই। 3 ভাগে আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেল। তারপরে তারা এক হতে পারল না বলে শেখ হাসিনাকে নিয়ে আসা হলো ইন্ডিয়া থেকে 81 সালে 31শে মের কিছুদিন আগে। এবং তখন আব্দুর রাজ্জাক, ডক্টর কামাল এবং আরেকজন কে যেন আব্দুল মালিক উকিল সম্ভবত, 3টে ভাগ হয়েছিল। কাজেই রাজনৈতিক দলে ভাগাভাগি আমাদের এই দেশে নতুন নয়। আমরা তখন ইত্তেফাকে পড়তাম বিএনপি ব্র্যাকেটে অমুক, জাতীয় পার্টি মঞ্জু, জাতীয় পার্টি নাজিউর, মনে আছে আপনার? এক একজন এক একটা ভেঙে যায়। এনসিপি, আশা করি এনসিপি ব্র্যাকেটে সামান্তা সারবিন আমরা দেখব না। আমরা দেখতে চাই, উল্লেখ করেছে যেটা দেখার সম্ভাবনা আশা করি নাই। এবং আমরা দেখতে চাই যে কোনো রাজনৈতিক দলে এই বাদ প্রতিবাদ যেমন থাকবে, সমাজেও তেমন থাকবে। পরস্পরের পাশে বসে কথা বলতে পারবে, কেউ কাউকে বলবে না তওবা করুক, কারণ আইন কানুন আছে। আইনের কোনো উপবিধিতে তওবা শব্দটি নাই। আইনে আছে আপনি যদি খুন করে থাকেন আপনার ফাঁসি হবে। সরকার কি করলো? অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের নামে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালে ওই বিচারটাকে ঢুকিয়ে দিল। তাতে কি হলো? 2টি বিচারই একটা শূন্যগর্ভ অবস্থায় পড়লো। আপনি আওয়ামী লীগকে বিচার করতেন শক্তিশালীভাবে, আপনি কেন তাদের এই বিচারের, বিশেষ করে এই গুমের যে সমস্ত ঘটনাগুলো আছে আওয়ামী লীগ বিভিন্নভাবে জড়িত, সেগুলোও তো হারিয়ে যাবে বলে মনে হচ্ছে। আজকে 12 তারিখের পরে দেশে গুম বলে কিছু নাই। কাজে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এবং কারা করছে, কিভাবে করছে আমরা তো জানি না। আমরা সকল অন্যায়ের বিচার চাই, কিন্তু আমরা আমাদের যে পারম্পর্য, যে ধারাবাহিকতা, পাকিস্তান থেকে কেন আমরা আলাদা হয়েছিলাম,